প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস ট্রেনে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, পথে পথে ভোগান্তি। জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকায় সরবরাহ প্রচুর থাকলেও বেচাকেনা জমে ওঠেনি বলছেন বিক্রেতারা। এবং মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। 7 দিন পর বিকল্প পথে খাদ্যপণ্য গেল সেন্ট মার্টিনে, যাত্রী বহনে ভোগান্তি। দর্শক দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। ছুটি শুরু হওয়ায় যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। রেল স্টেশন এবং বাস টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার তৃতীয় দিনের শিডিউল মেনে চলছে ট্রেন। সময় মেনে যাত্রা করছে বিভিন্ন গন্তব্যের বাস। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিস্তারিত রিপোর্টে। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেককেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। শুক্রবার ভোর 6টায় রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় তৃতীয় দিনের ঈদ যাত্রা। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। টিকিট কাটা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ঝামেলা ফেস করিনি আর কি। না, খুব ভালো লাগছে, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। এই যে দাদু বাড়ি যাচ্ছি ফ্যামিলি সহ, ভালো লাগতেছে। আর ট্রেন যথাসময়ে আসছে। তবে ট্রেন বিপর্যয় যদি না হয় তাহলে আমরা ঠিক মতো সময়ে ইনশাল্লাহ পৌঁছতে পারবো আর কি। ঈদে বাসায় যাচ্ছে, অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় বিড়ম্বনার কথা জানান অনেকেই। এদিকে ঈদ যাত্রার উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। টিকিট পেলে তো সবারই ভালো লাগবে এবং পরিবারের সাথে সবাই মিলে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, সেটা অনেক ভালো। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। এটা 500 টাকা রাতারাতি, এটা ঠিক না, এটা ঠিক না। হয়তো কিছুটা হইতে পারতো, কিন্তু 150 টাকার জায়গায় 500 টাকা হয়ে যায়, এটা কেমন জিনিসটা অন্যরকম হয়ে গেল না। আমি এখন কি করব? 400 টাকা করে কি যাওয়া যায়? 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কি হবে? পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বিআরটিএ নির্ধারিত ভাড়ায় নিচ্ছেন তারা। চার্ট ভাড়া অনুযায়ী মনে করেন যে 70 টাকা বেশি, 400 টাকা ভাড়া হয়েছে, 80 টাকা কম আছে আমার। অরিজিনাল ভাড়া হয়েছে 320 টাকা। আসার সময় তো আমরা 1 টাকাও পাই না, পাবো আসতে হয় খালি। এই জন্য যাত্রীদের বুঝেই আমরা 400 টাকা 80 টাকা বেশি নিচ্ছি। যাত্রীর চাপ সামাল দিতে অধিকাংশ রুটেই বাস সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রার মহাসড়কের তথ্য জানাবো দর্শক। এবার আমাদের সাথে এই ব্যাপারে তথ্য জানাতে যুক্ত হবেন সাভার থেকে সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, ঈদ যাত্রা তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন, কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুরের সবচেয়ে ব্যস্ততম এলাকা যে চন্দ্রা মোড়ে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এই এলাকায় যাত্রী এবং বাসের চাপ কিন্তু বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনও তার ব্যতিক্রম নয়। আমরা কিন্তু সকাল থেকে কিন্তু একইভাবে গাড়ি কিন্তু থেমে থেমে চলছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আসলে নারীর টানে মানুষ বাড়ি যাচ্ছে এবং যে যেভাবে পারছে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু দূরপাল্লার বাসকে বেছে নিয়েছে, আবার অনেকেই দেখি যে বিশেষ করে এই পিকআপের মধ্যেও কিন্তু যাচ্ছে, এমনটি কিন্তু দেখতেছি। আবার অনেকেই কিন্তু আমরা দেখেছি যে খোলা ছাদের মধ্যেও কিন্তু যাচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পেরেছি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যাত্রীর তুলনায় কিন্তু গাড়ির পরিমাণ এখন বেশি দেখা যাচ্ছে। বেশিরভাগ যে সার্ভিস লাইনে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ গাড়ির লাইন কিন্তু এখানে আছে, যাত্রীর জন্য অপেক্ষা করছে গাড়িগুলো। এবং আমরা সেই সুবাদে যাত্রীদের অনেকের মুখে শুনেছি যে তারা কিন্তু এক বাস থেকে আরেক বাসে দাম দরাদরি করে কিন্তু উঠতে পারতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমরা পুলিশের পক্ষ থেকেও দেখেছি যে তারা গুরুত্বপূর্ণ মোড়গুলিতে তারা দায়িত্ব পালন করতেছে এবং কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়। এবং আমরা আপনার ফ্লাইওভারের উপরে যদি অংশ দেখাই, ফ্লাইওভারের উপরেও কিন্তু থেমে থেমে গাড়ি চলছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এই চৌরাস্তা থেকে যেসব গাড়িগুলো কোনাবাড়ি শফিপুর হয়ে আসতেছে, এই পুরো রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে নবীনগর থেকে যে চন্ডা যে রাস্তাটা, এই রাস্তাটা এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীর জন্য অপেক্ষা করছে একটি লাইন, এবং সরাসরি যে লাইনে আছে এই লাইনেও কিন্তু এখনো জ্যাম রয়ে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা কিন্তু আজকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি তারা কিন্তু সাধারণ মানুষ যারা যাত্রী আছে তাদেরকে কিন্তু পানি বিতরণ করতেছে সকাল থেকে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং আপনি চন্ডা মোড়কে ঘিরে আমরা যতটুকু শুনেছি যে এই এলাকায় অনেক কারখানায় যেগুলো আজকে এবং গতকালকে ছুটি হয়েছে তারা কিন্তু এখানে যাচ্ছে এবং সেই সাথে আমরা দেখতে পাই যে অন্য সব কারখানা যেগুলো আগামীকাল ছুটি হবে অনেকেই তাদের আত্মীয় পরিজন কিন্তু আগে ভাগে পাঠিয়ে দিচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে অনেকেই কিন্তু তারা কিন্তু মোটর সাইকেলে করেও কিন্তু তারা যাচ্ছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমরা দেখাই যে ঢাকামুখী যে লেনগুলো আছে এই লেনটা অনেক সময় অনেক ফাঁকা যাচ্ছে, যার কারণে মানুষ কিন্তু অনেক স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং চন্ডা এলাকায় যখন চন্ডা যে মোড় এই এলাকাটা ছাড়ার পরে কিন্তু নির্বিঘ্নে মানুষ কিন্তু তার রাস্তায় কিন্তু চলে যেতে পারতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বিশেষ করে কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয় এবং প্রত্যেকটা মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশ এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে দেখা যায় যে মানুষ কিন্তু গত কয়েকবারের তুলনায় এইবার কিন্তু ঈদে কিন্তু অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পারতেছে। লাবণী, এই ছিল গাজীপুরের চন্ডা এলাকা থেকে। ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই যাত্রা শুরু হয়ে গেছে, মহাসড়কে গাড়ির চাপ কেমন এ ব্যাপারেই তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঈদ উল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। আমরা প্রথমেই চলে যাব সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সাতক্ষীরাতে গরুর হাট কেমন জমে উঠেছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য রয়েছে? দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কলারুয়া, যেটি সাতক্ষীরার উত্তর দিকের শেষ যেটি সেই কলারুয়ার গরুর হাটে। একেবারে জমজমাট গরুর হাট, সকাল থেকে এখানে উপস্থিত আছি। লাবণী, এখানে কিন্তু সকালে অতটা ভিড় ছিল না, দুপুরেও অতটা ভিড় ছিল না, কিন্তু আমি একটু দেখাবার চেষ্টা করছি। একেবারে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে, একেবারে জমজমাট ভিড়। এবং মানে এই দুটি থেকে 5টি গরু বেরিয়ে গেলেই সাথে সাথে আসছে আরো 10-20টি করে গরু। এই করে এখানে কিন্তু গরুতে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকতেই একটা দুটো করে গরু শেষ হয়ে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকতেই দেখলাম বেশ কয়েকটি গরুই কিন্তু বিক্রি হয়ে গেল। এই মুহূর্তে আসলে সাতক্ষীরার এই কলারুয়ার গরুর হাটটি বেশ জমজমাট। এখানে বলে রাখা দরকার, সাতক্ষীরায় যে 17টি মোট গরুর হাট রয়েছে, যার মধ্যে এক একটি দিন এক একটি হাট চলছে। এবার কিন্তু আপনাকে বলে রাখা দরকার, প্রত্যেক দিন কিন্তু সব হাটগুলো একসাথে চলছে না। আজ শুক্রবারে এই গরুর হাট, কলারুয়ার গরুর হাটটি চলছে এবং এই হাটটি সকাল থেকেই চলছে। বিকেলের দিকে এসে আরো জমজমাট হয়ে গিয়েছে। এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে চাহিদা হচ্ছে কম মূল্যের, বিশেষ করে ছোট গরুর দিকেই সবার চাহিদাটি বেশি। এখানে হচ্ছে বড় গরুর থেকে ছোট গরুর চাহিদাটি বেশি। এখানে প্রাণী সম্পদ বিভাগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একটি মানে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যও তারা আছে এবং রোগাক্রান্ত গরু আছে কিনা সেগুলো দেখবার জন্য। ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে গরুর হাট কেমন জমে উঠেছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন দর্শকদের। ক্রেতা
বিক্রেতাদের হাট ডাকে ময়মনসিংহের গরু হাটগুলো জমে উঠেছে, অর্থাৎ শেষ মুহূর্তের হাটগুলো কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ সদর উপজেলার শিকারীকান্দা হাটে রয়েছি। এখানে কিন্তু আজকে সকাল থেকে এই হাটটি জমে উঠেছে, অর্থাৎ এই এলাকার খামারি এবং কৃষক পর্যায়ে যারা আছেন তারা এই গরুগুলো নিয়ে এই হাটে এসেছেন এবং এখানকার স্থানীয় বাসিন্দা সহ আশপাশের বাসিন্দারাও কিন্তু এই হাটে এসেছেন এবং তারা কিন্তু গরুর দরদাম করছেন। আমরা দেখেছি বেশ কিছু গরু ইতিমধ্যেই কিন্তু বিক্রি হয়েছে, অর্থাৎ ক্রেতাদের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে মাঝারি ধরনের গরু, কিন্তু তারা মাঝারি ধরনের গরু পাচ্ছেন ৮০,০০০ থেকে ১,৪০,০০০ টাকার মধ্যেই কিন্তু তারা পাচ্ছেন এবং ক্রেতারা কিন্তু এই হাটে এসে তারা গরু ক্রয় করতে পেরে কিন্তু তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তাদের যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কিন্তু এবারের ঈদে তারা কুরবানির গরু কিন্তু তারা কিনতে পারছেন এবং খামারিরা বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে গরুর, অর্থাৎ গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু কিছুটা দাম বৃদ্ধি করে বিক্রি করার চেষ্টা করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এও লক্ষ্য করেছি যে হাটগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কিন্তু যে চিকিৎসক প্রাণী সম্পদ অধিদপ্তরের যে টিম তারা কিন্তু কাজ করছেন, অর্থাৎ বলা যায় যে এই ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার আমরা চলে যাব লালমনিরহাটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। জামাল, লালমনিরহাটে কুরবানির পশুর হাট কেমন জমে উঠেছে, কি তথ্য রয়েছে সেখানকার, জানাবেন আমাদের। লাবণী, আসলে লালমনিরহাটেও কিন্তু সারা দেশের ন্যায় কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। লালমনিরহাট জেলার যে বড় বড় হাটগুলো রয়েছে, বড়বাড়ি, চাপারহাট এবং বড় কথা, আমি কয়েকটি হাট ঘুরে দেখেছি যে সকাল থেকে কিন্তু মধ্যরাত পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম ঘটছে এসব পশুর হাটে এবং এই পশুর হাটগুলোতে কিন্তু দাম নিয়ে কিছুটা দ্বিমত থাকলেও বেচা বিক্রি কিন্তু জমে উঠেছে। আসলে আমি যদি এটি ক্যামেরার চোখে দেখাতে চাই, আসলে তিল ধারণের যে ঠাঁই নেই কথাটি রয়েছে সেটি কিন্তু এই পশুর হাটগুলো আসলেই বোঝা যায়। হাটে কিন্তু দেশি গরুর সরগরম বেশি এবং যে ধরনের সাইজগুলো মানুষ পছন্দ করছে সেই সাইজগুলোর মধ্যে কিন্তু দেশি গরুর যে মাঝারি সাইজটি রয়েছে সেই মাঝারি সাইজের গরু কিন্তু তুলনামূলকভাবে বেশি বিক্রি হচ্ছে। আসলে লালমনিরহাট জেলার যে কয়েকটি হাট রয়েছে সেই কয়েকটি হাটের কিছুটি ক্রেতা যারা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে বাজারে কিন্তু কিছুটা অব্যবস্থাপনা থাকার কারণে তাদের গরু ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে এবং বাজারগুলোতে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে বাজারগুলোতে যাতে কেউ অসুস্থ পশু বিক্রি করতে না পারে সেই জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু বেশ কিছু হাটে আমরা লক্ষ্য করতে পারিনি। এছাড়া কিন্তু যাতে যে গরুর যে আদায় রসিদ রয়েছে সেই আদায় রসিদের টাকা যাতে কেউ বেশি নিতে না পারে সেই জন্য কিন্তু নজরদারি বাড়ানো রয়েছে এবং যেটি আসলে নিয়ম যে 350 টাকা সেই জায়গা থেকে অনেক জায়গায় কিন্তু 700 এবং 800 টাকা পর্যন্ত নিচ্ছে। আসলে লালমনিরহাটেও কিন্তু শেষ মুহূর্তে পশুর হাট জমে উঠেছে এবং এটি কিন্তু লাস্ট। ধন্যবাদ জামাল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, লালমনিরহাটের পশুর হাটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশে আনন্দ ভরা মুখে, যে জীবন দিলেন সবার তরে। মিয়ানমার থেকে গুলির ঘটনায় 7 দিন বন্ধ থাকার পর বিকল্প পথে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাতায়াত শুরু হয়েছে। খাদ্যপণ্য কক্সবাজার থেকে গেলেও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে যাতায়াতে চরম ভোগান্তিতে। নাফনট ব্যবহার করতে না পারায় সেন্ট মার্টিন থেকে আসা ট্রলার ভিড়তে পারেনি কূলে। মাঝসাগর থেকে ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা করছে ডিঙি নৌকায় করে। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। এভাবেই ঝুঁকি নিয়ে টেকনাফ ছেড়ে সেন্ট মার্টিন যাচ্ছেন দ্বীপবাসী। কুল থেকে ডিঙি নৌকায় চেপে মাঝসাগরে থাকা ট্রলারে উঠবেন তারা। দীর্ঘ 7 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েন সেন্ট মার্টিনের এসব মানুষ। অবশেষে টেকনাফের মুন্ডারডেল এলাকার সমুদ্র সৈকত দিয়ে বিকল্প পথে দ্বীপে যাচ্ছেন তারা।
বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ দ্বীপে ফিরতে গিয়ে জানান ভোগান্তির কথা। একজন যেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াতের একজনের ভাড়া 200 টাকা, সেখান থেকে 5 মিনিটের ভাড়া 200 টাকা কেমন হয়? এর চেয়ে জুলুম আর কি। ঝুঁকি নিয়ে যাওয়ার পথেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অসহায় মানুষ কি খাচ্ছে, কোথায় থাকতেছে, এগুলো তো কোনো ঠিক থেকে না। তো যেটা সুবিধা পাইছে এটা দিয়ে নাও। টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির এই নেতা জানান, নাফ নদের মিয়ানমার অংশে এখনো অবস্থান করছে বিদ্রোহী গোষ্ঠী। তারা ঘোরাঘুরি করতেছে। আমরা যে ট্রলার থেকে যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল ওই পথে তারা ঘোরাঘুরির কারণে আমরা আজকে ফটোগুলি নিয়ে আমরা সেন্ট মার্টিন যেতে পারি না। বিকল্প পথে যাতায়াতের প্রথম দিনে প্রায় 400 মানুষ পারাপার করছে বলেও জানান তিনি। মুন্ডারডেলের ঘাটে আমরা 4টা ট্রলার নিয়ে আসছি। ওখান থেকে প্রায় 200 মতো লোকজন আসছে সেন্ট মার্টিন থেকে। আর টেকনাফে যারা আছে ওখানে প্রায় 200 মতো লোক হবে। ওদেরকে আমরা উঠানোর চেষ্টা করতেছি, ওদেরকেও নামানোর চেষ্টা করতেছি। এক সপ্তাহ ধরে মূল ভূখণ্ড টেকনাফের সাথে নৌপথে যাতায়াত বন্ধ ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। ফলে বিচ্ছিন্ন হয়েছিল সেখানকার 10,000 বাসিন্দা। দ্বীপ থেকে নিয়মিত নৌপথে যাতায়াত করার চেষ্টা করা হলেই মিয়ানমার থেকে ছোড়া হচ্ছিল উপর্যুপরি গুলি। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা গুলি সহ আরাকান আরসা গান গ্রুপ কমান্ডার মোহাম্মদ জাকারিয়াকে গ্রেফতার করেছে র্যাব 15। র্যাবের দাবি G3 রাইফেল নামের বিদেশি এই ভারী আগ্নেয়াস্ত্রটি মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহৃত এবং মিয়ানমার থেকে অস্ত্রটি সন্ত্রাসীরা বাংলাদেশে এনেছে। সৌরভ দেবের প্রতিবেদন আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে লুট অস্ত্র কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা অর্থের বিনিময়ে কিনে নিত এবং বিভিন্ন মাধ্যম দিয়ে তা নিয়ে আসা হতো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব 15। শুক্রবার দুপুরে কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় এসব অস্ত্র ক্যাম্পে হেফাজত করত আটক জাকারিয়া। এই অস্ত্রগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে সে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল এবং আমরা যখন তার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেপ্তার করার পর সে অস্ত্রটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করে নিয়ে আসি। র্যাব বলছে আরসা সহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য বিস্তার ও প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতে সংঘর্ষ বাঁধিয়ে রোহিঙ্গা ক্যাম্পকে অস্থির করে তুলছে। মাদকের মতো ঘটনা, অস্ত্র ব্যবসা, এই জিনিসগুলো এদের সাথে কন্টিনিউ তারা করে যাচ্ছে এবং আমাদের এই কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নট অনলি যে শুধুমাত্র ক্যাম্পের মধ্যে বিরাজমান তা নয়, এটা আমাদের যে আশপাশের যে এরিয়া, আমাদের যে সাধারণ লোকালয় তাতেও এখানে ইফেক্ট করছে। র্যাবের এই কর্মকর্তা বলেন আরসার সদস্যরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়ে চোরাগুপ্তা হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। যে আমদানি রোহিঙ্গা ক্যাম্পে সেটাও বৃদ্ধি পেয়েছে। এ বছরও আমরা প্রায় 70টার এখন পর্যন্ত 70টার অধিক অস্ত্র আমরা এই রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই অস্ত্রগুলো তারা বিভিন্নভাবে অবৈধ পথ দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে থাকে। আমাদের কাছে আরও ইনফরমেশন আছে এরকম আরও অস্ত্র ঢোকার সম্ভাবনা রয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এটা আরসার কাছে এই অস্ত্রগুলো একটা সংগঠন বা একটা গ্রুপ সিন্ডিকেট করে তারা নিয়ে আসে, যেহেতু আরসা রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি প্রভাবশালী এখানে। এদিকে র্যাবের দাবি একের পর এক অভিযানে দুর্বল হয়ে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান সন্ত্রাসী সংগঠনগুলো। আমাদের এই অভিযান চলমান এবং এটা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে নিষ্ক্রিয় করতে পারি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।